আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্ড করো, কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। স্লাইড দেখা যায়? জি ম্যাম, জি দেখা ম্যাম। যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। তো গতদিন আমরা চিপের ফরমেশনের মেকানিজম দেখেছি। চিপের ফরমেশনের মেকানিজমের পাশাপাশি আমরা কিভাবে চিপ ব্রেকার ইউজ করতে পারি, সেটা ফোর্স হতে পারে, সেটা সেলফ চিপ ব্রেকিং হতে পারে। আমরা এই জিনিসগুলো কিন্তু দেখেছিলাম গতদিন, ঠিক আছে? আর আমি বলেছিলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কিভাবে আসতে পারে টপিক গুলো থেকে। তো আজকে যেটা শুরু করব, আজকেটা আমাদের ফোর্সের ব্যাপারটা, যে একটা চিপ যখন ক্রিয়েট হচ্ছে কি কি ফোর্স কাজ করে, সেই ফোর্সের রেলেভেন্ট কিছু ফর্মুলেশন সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এটা ছিল আমার এই ওয়ার্ক পিসে কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে এবং সেখান থেকে বা কাটিং ফোর্স দিচ্ছে এবং সেখান থেকে টিপটা ফর্ম করতেছে। তাহলে টুল যখন কাটিং ফোর্সটা দিচ্ছে, সো কাটিং ফোর্সটা যে এফসি বরাবর, এই বরাবর কাটিং ফোর্স দিচ্ছে। আর একই সাথে এখানে আরেকটা ফোর্স জেনারেটর, দ্যাটস দ্য থার্স্ট ফোর্স। তো কাটিং ফোর্স এবং থ্রাস্ট ফোর্স যখন থাকে, আমরা সেটা নরমালি পেয়ে থাকি অর্থোগোনাল কাটিং মডেলে, ঠিক আছে? তো আমরা মূলত অর্থোগোনাল কাটিং মডেলের ক্ষেত্রেই জিনিসগুলো একটু দেখতেছি। আচ্ছা, সো আমাদের কাটিং ফোর্স আছে, থ্রাস্ট ফোর্স আছে, এদের রেজাল্টেন্ট ডাইরেক্ট ফোর্স পাওয়া যায়। এই দুটা রেজাল্টেন্ট বা লব্ধি সেটা এফ আর। আচ্ছা, সো এখানে কিছু কথাবার্তা বলা আছে যেটা আমরা আগেও জানি, যে স্পেসিফিক কাটিং এনার্জি, হ্যাঁ, যে পরিমাণ এনার্জি আমার টোটালি কনজিউম হচ্ছে, দ্য রেট, যে পরিমাণ রেটে কনজিউম হচ্ছে, সেটা মূলত প্রোডাক্ট আমাদের কাটিং ফোর্স এবং আমাদের ভেলোসিটি। এটা আমরা আগেও জানি যে পাওয়ার একটা ফোর্স এবং ভেলোসিটির প্রোডাক্ট। এখানে দ্য রেট অফ এনার্জি যে কনজাম্পশন পিএম, সেটা আমাদের কাটিং ফোর্স এবং আমাদের যে স্পিডটা, এই দুইটার প্রোডাক্ট। এখন এই যে বোথ, এই দ্য রেট অফ এনার্জি কনজাম্পশন এবং আমাদের যে মেটাল রিমুভাল রেট, দুটাই আসলে প্রপোর্শনাল টু দ্য কাটিং স্পিড। আমরা আগেও দেখেছি এই যে জেড এর যে পোর্শনটা, এমআরআর, যেটা জেড ইজ বেসিক্যালি মানে প্রপোর্শনাল টু ভিসি, এরকম কিছু একটা ছিল, যে জেড ইকুয়ালস টু আমাদের এরিয়া অফ দ্যাট ক্রস সেকশনাল এরিয়া, একটা ছিল আমার ভিসি, এরিয়া ইনটু ভি। সিমিলারলি দেখো, আমাদের এই যে দ্য রেট অফ এনার্জি কনজাম্পশন, সেটাও আসলে ফোর্স ইনটু ভেলোসিটি। তো যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা যদি দুটোকে ভাগ করি, তাহলে আমরা পাই এফসি ডিভাইডেড বাই এসি, এবং এটাকে আমরা প্রকাশ করতেছি পিএস দিয়ে বা স্পেসিফিক কাটিং এনার্জি দিয়ে। এটাও কিন্তু আমরা আগে একটা স্লাইডে দেখে আসছি, যেটা কিনা একটা প্যারামিটার, ইন্ডিকেশন অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য প্রসেস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কাটিং স্পিড। এখানে কোনো কাটিং স্পিডের কোনো পোর্শন নাই। So is therefore the energy is basically the energy consumed per unit volume of metal removed. ঠিক আছে? আচ্ছা, So, এবার আমরা যেটা দেখবো সেটা প্লাবিং ফোর্স এন্ড সাইজ ইফেক্ট। যখন একটা টুল একটা ওয়ার্ক পিসের উপর কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে, বা সোজা কথা ধাক্কা দিচ্ছে, ফোর্স দিচ্ছে, মূলত এখানে আমরা দেখেছিলাম আগের দিন কম্প্রেসিভ ফোর্সটা আসলে পরবর্তীতে শেয়ার ফোর্স হিসেবে কনভার্ট হয়ে যায়, শেয়ারিং হয় দেখে আর কি। তো এখানে শেয়ার ফোর্সের পাশাপাশি টোটাল কাটিং ফোর্সের মধ্যে আরেকটা ফোর্স কাজ করে, সেটা প্লাবিং ফোর্স। আমরা প্লাউইং দিয়ে যদি বাংলা একদম কথাটা বলি, যে লাঙল চাষের মতো, ঠিক আছে? তো যখন তোমার টুলটা যখন এই বরাবর কাজ করতেছে, ও এখান থেকে এইভাবে জিনিসটাকে প্লাউ করে বাইরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কি বোঝানোর জন্য এই ফোর্সটাকে বলা হচ্ছে প্লাউইং ফোর্স। সো ডিউ টু কাটিং টুল রেডিয়াস, এটা কাটিং টুল রেডিয়াস এর জন্যই হয়ে থাকে, আমাদের একটা প্লাউইং ফোর্স এক্সিস্ট করে। প্লাউইং বা রাবিং ফোর্স, সেটা আমাদের এই এজ, কাটিং এজের যে রেডিয়াস এবং ফ্ল্যাঙ্ক ফেসের
পুশিং বা কম্প্রেসিং থেকে মানে এই এজের কারণে বা এজ রেডিয়াসের কারণে ওই জায়গাতে এই ফোর্সটা জেনারেট হয়ে থাকে, এবং এটা এক্সিস্ট করবে যদি কোনো চিপ ফর্ম নাও করে, স্টিল এটা কিন্তু এক্সিস্ট করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে তাহলে কি কি আসতেছে। আমাদের একটা ফোর্স আছে যেটা কিনা আসলে চিপটাকে রিমুভ করতেছে, আরেকটা ফোর্স আছে যেটা কিনা প্লাউইং ফোর্স, যেটা কিনা আমাদের টুলের এজ এবং ওয়ার্ক টুল ইন্টারফেস রিজিয়নে কাজ করে। এই যে দিস ইজ দ্য প্লাউইং ফোর্স, দিস ইজ দ্য কম্প্রেসিভ ফোর্স অর দ্য ফোর্স দ্যাট ইজ রিকোয়ার্ড টু বেসিক্যালি রিমুভ দ্য আনওয়ান্টেড ম্যাটেরিয়াল। এই দুইটা আমি যখন যোগ করতেছি, দেখো এখানে যে পোর্শনটা বসে দ্যাট ইজ এফটি, দ্য থ্রাস্ট ফোর্স। তাহলে আমাদের এফসি ছিল একটা কাটিং ফোর্স যেটা সোজা বরাবর ছিল, এফটির দুটো পোর্শন বের করছে দ্যাট ইজ এফপি এন্ড এফটি প্রাইম বা এফআর প্রাইম, যেটাই বলো না কেন। দ্যাট ইজ বেসিক্যালি হচ্ছে এই দুইটা আমাদের, আচ্ছা একটা মিনিট। আচ্ছা যেটা বলতেছিলাম, তো আমাদের এখানে আগে দেখলাম যে এফসি থাকে এফটি থাকে, একটা হচ্ছে কাটিং ফোর্স একটা হচ্ছে থ্রাস্ট ফোর্স। তো কাটিং থ্রাস্ট ফোর্সের হচ্ছে দুটো কম্পোনেন্ট থাকে যেটা কিনা আমাদের টুলের ম্যাটেরিয়াল রিমুভে হেল্প করে। একটা হচ্ছে আমাদের প্লাউইং ফোর্স আর একটা হচ্ছে আমাদের ফোর্স দ্যাট ইজ রিকোয়ার্ড টু রিমুভ দ্য চিপ। ঠিক আছে, আচ্ছা সো এই দুইটার পরে আমরা হচ্ছে এই যে প্লাউইং ফোর্স যেটা সেটা নিয়ে কথা বলছিলাম, যে এটা আমাদের মূলত টুলের যে এজ রেডিয়াস সেটার কারণে কিন্তু ক্রিয়েট হয়ে থাকে। এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের কাটিং স্পিড, আমাদের এসি যেটা আনডিফাইন্ড চিপ থিকনেস এবং আমাদের স্পেসিফিক কাটিং এনার্জি, এটার একটা গ্রাফের মতন এখানে শো করছে। তো যখন বেসিক্যালি ওরা প্লাউইং ফোর্সের সাথে আমাদের যে আনডিফাইন্ড চিপ থিকনেস এটার একটা সম্পর্ক প্রকাশ করতেছে, দেখো যখন আমাদের এই কাটিং আনডিফাইন্ড চিপ থিকনেস কিংবা হচ্ছে আনকাট চিপ থিকনেসটা বেশ বড় হয়, ওই টাইমটাতে শিয়ার ফোর্সটা ডমিনেট করে এবং প্লাউইং ফোর্সটা তখন তুলনামূলক ছোট থাকে রিলেটিভ টু দ্যাট শিয়ার ফোর্স। আবার যখন হচ্ছে এই থিকনেসটা কমে যায়, বেসিক্যালি আমাদের একেবারে যখন এইচ রেডিয়াস এর কাছাকাছি চলে আসে, এইচ রেডিয়াসটা ধরো 3.3 মিলিমিটার, এসিটাও হয়ে গেছে ধরো 0.35 মিলিমিটার এরকম, তখন শিয়ার ফোর্স যেটা সেটা কিন্তু এই যে এসি যেহেতু কমে গেছে, যেরকম ভাবে কমে যায় ঠিক সেরকমই কিন্তু শ্রিঙ্ক করে যায় শিয়ার ফোর্সটা। প্লাবিং ফোর্স অ্যাকচুয়ালি শ্রিঙ্ক করে না। আমরা দেখতে পাই যে আসলে এসি কমুক বা বাড়ুক, প্লাবিং ফোর্সটা অলওয়েজ সেম থাকে, কারণ প্লাবিং ফোর্সটা আসলে এজের রেডিয়াসের কারণে হয়ে থাকে এবং এজের রেডিয়াসটা জেনারেলি কনস্ট্যান্ট থাকতেছে অল দ্য টাইম। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি জিনিসটা হচ্ছে এরকম যে তুমি একটা ফোর্স দিছো এফ, সেটা আসলে দুটা পোর্শন, একটা হচ্ছে প্লাউইং ফোর্স আর একটা হচ্ছে ধরো শিয়ারিং ফোর্স। শিয়ারিং ফোর্সটা যখন ধরো অনেক বেশি, এসি যখন বেশি শিয়ারিং ফোর্সটা অনেক বেশি আসতেছে। প্লাউইং ফোর্স অবভিয়াসলি কনস্ট্যান্ট, ধরো প্লাউইং ফোর্সের পরিমাণ 5, শিয়ারিং ফোর্স যেহেতু এসি অনেক বড় তাহলে ধরো এটা হচ্ছে 20। ওকে, আবার যদি শেয়ারিং ফোর্স তোমার হয়ে যায় একেবারেই কম, যখন এসি একেবারেই কমে গেছে ধরো 4, এটা কিন্তু স্টিল থাকবে 5। প্রথম কেসটাতে শেয়ারিং যে ফোর্সটা সেটা বাই ডিফল্ট তোমার হচ্ছে প্লাউইং ফোর্স থেকে রিলেটিভলি অনেক বড়, বাট সেকেন্ড কেসে হচ্ছে যেহেতু শেয়ারিং ফোর্সটা কমে গেছে এবং প্লাউইং ফোর্স কনস্ট্যান্ট থাকতেছে, তো অনেক সময় যেটা হয় এসি অনেক বেশি যখন ড্রপ করে যায়,
বা আমাদের যে আনকাট চিপ থিকনেসটা অনেক বেশি যখন ড্রপ করেছে তখন প্লাবিং ফোর্সের ইম্প্যাক্টটা বা এফেক্টটা রিলেটিভলি শিয়ারিং ফোর্স থেকে বেশি থাকে, এটা এখানে বলছে। ঠিক আছে, শিয়ারিং ফোর্স ড্রপস উইথ ডিক্রিজিং আনকাট চিপ থিকনেস, কারণ আমাদের যে শিয়ার প্লেন এরিয়া সেটা আসলে আনকাট চিপ থিকনেস এর সাথে কমে যায়। আমরা শিয়ার প্লেন এরিয়াটা কিন্তু দেখছি আগের দিন। তোমাদের একটু ব্যাক নিয়ে যাই, শিয়ার প্লেনটা কোনটা ছিল যদি দেখাই, এই যে। So this was your shear plane and this obviously corresponds to the chip thickness. So chip thickness কমে গেলে shear plane এর অ্যামাউন্টটাও কমে যাবে, তাই না? এটা তো খুব কমন সেন্সের কথা। সো দ্যাটস ওয়াই আর কি বলা যে শিয়ার, কেন শিয়ারিং ফোর্সটা কমে যাচ্ছে, কারণ শিয়ার প্লেন বা এরিয়াটাই আসলে কমে যায় যখন আনকাট চিপ থিকনেস এর অ্যামাউন্টটা কমে আসতেছে। আচ্ছা, তো আমাদের যখন এসি অনেক কম, আমাদের মেইন যে অ্যাকশনটা সেটা মূলত প্লাবিং ফোর্স থেকে আসে, বা প্লাবিং ফোর্সের কন্ট্রিবিউশনটা বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা। So এরপরে যেটা, আচ্ছা এখানে এই গ্রাফটাতে দেখাচ্ছে যে ধরো কাটিং স্পিড তুমি বাড়াচ্ছ, কাটিং স্পিড যখন তুমি বাড়াও এবং এখানে যখন বিভিন্ন এসির যে ভ্যালুটা তুমি দেখতেছো যে এক একটা লাইন হচ্ছে এক একটা এসি বা এক একটা আনডিফাইন্ড চিপ থিকনেস কে হচ্ছে মিন করে। চিপ চিপ থিকনেস হচ্ছে 0.3, তখন স্পেসিফিক এনার্জি যেটা স্পেসিফিক কাটিং এনার্জি যেটা সেটা হচ্ছে কম, যদি ভেলোসিটি থাকে তখন হাই, বেশি ভেলোসিটিতে হচ্ছে কম হবে। ঠিক আছে, আর কোরসপন্ডিং আমি যদি এইভাবে চিন্তা করি যে ধরো ভেলোসিটি ধরে নিচ্ছি 1, যে এনার্জিটা সেটা বাই ডিফল্ট বেশি আসে, যেটাতে হচ্ছে আমাদের এসি ভ্যালুটা হচ্ছে কম। এসি ভ্যালু যদি কম হয় বাই ডিফল্ট আমাদের এই স্পেসিফিক কাটিং এনার্জি যেটা সেটা হচ্ছে বেশি চলে আসে। ঠিক আছে, এই যে এসি ভ্যালুটা যখন কম থাকে স্পেসিফিক কাটিং এনার্জি ভ্যালুটা তখন বেশি থাকে। ঠিক আছে, সো ইট ইজ থট দ্যাট কারণ এখানে প্লাবিং ফোর্সটা বেশ কনস্ট্যান্ট থাকতেছে এবং এটা আসলে প্রপোর্শনালি লার্জার থাকে যখন চিপ থিকনেসটা অনেক ড্রপ করে যায়। তো তোমাদের যদি কোনো কারণে জানতে চাওয়া হয় যে আমাদের আনডিফাইন্ড চিপ থিকনেস এর সাথে স্পেসিফিক এনার্জির কি ধরনের সম্পর্ক, তোমরা তখন হচ্ছে গ্রাফ, এই গ্রাফটা হয়তো আঁকতে পারো, কিংবা এই গ্রাফ যদি দিয়ে এটার সিগনিফিকেন্স ব্যাখ্যা, বেসিক্যালি এসি যেটা সেটা সাইজের উপর আর কি কথা বলতেছি। আচ্ছা, এরপরে যেটা আসে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের শিয়ার প্লেন, shear plane model for continuous chip formation, shear plane model for continuous chip formation। তাহলে এখানে একটা shear plane মডেল আমরা দেখব। সো আমরা জানি যে যে টুলটা এখানে তোমার ওয়ার্ক পিসকে হচ্ছে ফোর্স দিচ্ছে, আমরা জানি এখানে কাটিং ফোর্স আছে, এখানে থ্রাস্ট তো আমরা জানি টুলটা যখন হচ্ছে এখানে ওয়ার্ক পিসে ফোর্স দিচ্ছে তখন এখানে হচ্ছে আমাদের কাটিং ফোর্স আসতেছে, থ্রাস্ট ফোর্স আসতেছে, রেজাল্টেন্ট ফোর্স আসতেছে, একই সাথে আরো ওয়ান পেয়ার অফ ফোর্স এখানে কাজ করে। হ্যাঁ, শেয়ার প্লেন মডেলে সেই দুটা আসলে ফোর্স নিয়ে আমরা কথা বলি। তো দেখো শেয়ার প্লেন মডেল ইজ বেসিক্যালি ফর দ্য কন্টিনিউয়াস চিপ ফরমেশন। এফআর হচ্ছে রেজাল্টেন্ট টুল ফোর্স, এফসি আমার কাটিং, এফটি থ্রাস্ট ফোর্স। এই যে এফএস যেটা সেটা হচ্ছে শেয়ার প্লেন বরাবর যে শেয়ার ফোর্সটা কাজ করতেছে, দ্যাট ইজ এফএস। এবং আমাদের এই যে এফএস যেটা আছে সেই ফোর্সটা আমাদের হচ্ছে কি বলে ওয়ার্ক পিসের সাথে বা একেবারে নতুন যে সার্ফেসটা জেনারেট হচ্ছে সেটার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে এটাকে আমরা বলতেছি শেয়ার অ্যাঙ্গেল বা ফাই। এখানে আমাদের যে রেক অ্যাঙ্গেলটা, ওয়ার্কিং রেক অ্যাঙ্গেল, সেটা হচ্ছে যে দেখো আমাদের টুলের ফেস থেকে পারপেন্ডিকুলার লাইন টানার ফলে যে দেখো এখানে আমাদের ওয়ার্কিং নরমাল রেক অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে। আমাদের ক্যাপিটাল স্মল এসি যেটা সেটা হচ্ছে আমাদের আনডিফার্মড চিপ থিকনেস, আর এ নট যেটা সেটা হচ্ছে আমাদের ডিফর্মড চিপ থিকনেস বা চিপ থিকনেস। এসি যেটা সেটা হচ্ছে আমাদের মূলত ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য আনকাট চিপ, আর এলএস যেটা এই যে এই পোর্শন থেকে এই পোর্শন যে লেন্থ সেটা হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য শিয়ার প্লেন। তো আমরা জানি যে এই জায়গাটাতে আমরা
প্রাইমারি শেয়ার জোন পাই বা এটাকে প্রাইমারি ডিফর্মেশন জোনও বলে। আমরা মূলত এখানে প্রাইমারি শেয়ার জোনে ফোর্স গুলা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে দেখবো। তাহলে এই নট চিপ থিকনেস, এসি হচ্ছে আমার আনকার চিপ থিকনেস। এখানে আরো কিছু ভেলোসিটির কথা বলছে, মূলত আমাদের কাটিং ভেলোসিটিটাই কাজে লাগে সবচেয়ে বেশি। আমাদের হচ্ছে কিছু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তো প্রথম অ্যাঙ্গেল যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই রেক অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে ছিল আমাদের ফাই উইচ ইজ দ্য শেয়ার শেয়ার। সো এখানে একটু খেয়াল করে দেখো, এই যে আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে যে হচ্ছে আমাদের ফাই আছে যে দিস ওয়ান, আর এই পোর্শনটা এই যে লম্বা যে লাইনটা টানা, আমি যদি এখানে এখানকার কথা বলি, এই যে এই অ্যাঙ্গেলটা, যেহেতু এই পুরাটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই জায়গাটা হবে কত, 90 - 5। এটাই লিখছি 90 - 5। আবার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের গামা এম ই, গামা এম ই, এবং এখানে আমাদের এই পোর্শন যেটা, সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি হবে। তো খেয়াল করো, এই পোর্শন তুমি অলরেডি বের করছো, which is 90 - 5 and this is the gamma in E। তাহলে দুটো যোগ করলে আমার কি আসবে, হচ্ছে 90 - 5 প্লাস গামা ইন E। ঠিক আছে, গামা ইন E, এটা হচ্ছে এই পোর্শনটা। হ্যাঁ, আচ্ছা। তো খেয়াল করে দেখো, আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল এ বি এবং ডি, এই ট্রায়াঙ্গেলটাতে আমরা এই অ্যাঙ্গেলটা সম্পর্কে জানি, which is 90 - 5 প্লাস আলফা গামা এনি। আমরা জানি এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা এই অ্যাঙ্গেলটা যদি এখন বের করি তাহলে সেটা কত হবে, 90 থেকে আমরা হচ্ছে এটা বিয়োগ করে দিব। ঠিক আছে, সো এভাবেও তুমি চাইলে করতে পারো, অথবা আমি জিনিসটা একটু ক্লিন করি, দেখো অ্যাঙ্গেল এ বি ডি। ওকে, এ বি ডি তে 1 প্লাস এই যে 2 প্লাস গামা ইনি, যেটা আমরা বললাম এই 2 প্লাস গামা ইনি which is 90 - 5 প্লাস গামা ইনি, এই দুইটা আবার যোগ যদি একই সাথে যোগ করে দেই তখন সেটা হয়ে যাবে অবশ্যই 90 হবে, কারণ এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। So 2 the second, as in if we call about this, then it is 90 - 5, and we know that basically the 2 portion is 90 - 5 that we know। সব যদি এখানে আমি বসাই তাহলে আমি এক নাম্বার যে অ্যাঙ্গেলটা সেটা পেয়ে যাচ্ছি পাই মাইনাস গামা এন। এটা কেন লাগবে, এটা একটু পরে হচ্ছে আমাদের কিছু ট্রিগোনোমেট্রিক হচ্ছে ইকুয়েশন ফর্ম করার জন্য এটা আমার লাগবে, এই জন্য আমি এটাকে ফর্ম করলাম। তো আমাদের এই শেয়ার প্লেন মডেলে আমরা এই শেয়ার প্লেন বরাবর শেয়ার ফোর্স কিভাবে কাজ করতেছে এবং হচ্ছে শেয়ার স্ট্রেস কিভাবে কাজ করতেছে, অ্যাঙ্গেল কিভাবে কাজ করতেছে অ্যাজ ইন ফর্মুলা হিসেবে, সেগুলো আর কি বের করবো। এটার জন্য যা যা বের করা লাগে আগে সেটাকে বের করে নিব, উইচ প্রথম যেই কাজটা করলাম সেটা হচ্ছে এই 1 নাম্বার অ্যাঙ্গেলটা বের করে নিলাম। আচ্ছা, তারপরে আসি এই দিস ওয়ান। সো আমরা জানি যে এই যে সবুজ কালারের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই সবুজ কালারের লাইনটা হচ্ছে আমাদের এলএস, শেয়ার প্লেনের লেন্থ। এই লেন্থ ইকুয়ালস টু, ওরা বলতেছে এসি বাই সাইন। এটা কিভাবে হলো, এটা এসি বাই সাইন, তাই না? এটা আসছে আমাদের ওই ইয়া থেকে, ট্রায়াঙ্গেল এবিডি থেকে। দেখো এখানটা আমি যদি এবিডি কে যদি এভাবে চিন্তা করি, এই জায়গাতে, সো দিস ইজ বেসিক্যালি এলএস। হ্যাঁ, এটাকে এ নট লিখছে, ঠিক আছে, এই যে দিস ইজ এলএস। এই দিস পোর্শন, এই যে লাইনটা শেয়ার প্লেনের লেন্থ হচ্ছে এলএস এন্ড দিস ওয়ান ইজ এ নট। ওকে, and this is AC. So আমি ট্রায়াঙ্গেল এ বি ডি তে, যেহেতু এটা একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এলএস হচ্ছে আমার অতিভুজ, এ নট হচ্ছে আমাদের লম্ব, তাহলে এ নট বাই এলএস উইল বি সাইন
দিস ওয়ান, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সরি। তো আমরা যদি প্রথম এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, ট্রায়াঙ্গেল এবিসি, এবার এসি আরেকটা যেটা হচ্ছে ফাই মাইনাস গামা এনি, দেখো এটা যদি আবার আগে ব্যাক করি, আচ্ছা, যখন ট্রায়াঙ্গেল এবিসি আমি হচ্ছে দেখতেছি যে এবিসি, তখন এসি বাই এল ইজ ইকুয়ালস টু সাইন ফাই, দ্যাটস হাউ এখান থেকে এই জিনিসটা চলে আসে। সেকেন্ড যে পোর্শনটা, সেটা আসছে এবিডি থেকে। এবিডি তে আমার এই যে প্রথম এই 1 নম্বর যে অ্যাঙ্গেলটা, সেটা আসছিল ফাই মাইনাস গামা। যদি আমি এটাকে ধরে চিন্তা করি, তাহলে এলএস আমার অতিভুজ, এ নট হচ্ছে সেই অনুযায়ী কি ভূমি, তাহলে ভূমি বা অতিভুজ ইকুয়ালস টু কস ফাই মাইনাস গামা এনি, তাই না? তাহলে হচ্ছে দেখো এখানে আসছে এ নট বাই এলএস ইকুয়ালস টু কস ফাই মাইনাস গামা এনি, তাহলে এলএস ইকুয়ালস টু দিস। তাহলে এলএস এর আমি এরকম দুটো ইকুয়েশন পাই, যেটা আসলে এইভাবে ইকুয়াল লেখা যায়। এই দুটো ইকুয়েশনকে যখন এখন আমি যদি কাজ করি, তাহলে এসি বাই এ নট ইন্টু হচ্ছে cos phi gamma n equals to sin phi. After some rearrangement আমরা হচ্ছে tan phi টাকে নিয়ে আসি। তো tan phi equals to AC by A naught cos gamma n e divided by 1 minus this. আচ্ছা, এই ইকুয়েশনটা হয়ে আমার 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 কাছে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে যে আমার shear অ্যাঙ্গেলটা। তো shear plane মডেল থেকে আমাদের প্রথম যে ফর্মুলেশনটা আসলো, সেটা হচ্ছে আমাদের shear অ্যাঙ্গেলের ফর্মুলেশন। কেউ কি আমাকে বলতে পারবা যে এই যে AC by A naught এটা আসলে আচ্ছা, কেউ সম্ভবত নাই। সো যেহেতু নাই, সো আমি বলি এসি বাই এ নটটা আসলে আমাদের চিপ থিকনেস রেশিওটাকে প্রকাশ করে, ঠিক আছে? সো আর সি যেটা চিপ থিকনেস রেশিও বা কাটিং
তো যেটা আর কি বলতেছিলাম, যে আমাদের প্রথম যে ফর্মুলেশনটা আসলো সেটা হচ্ছে শিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলেশন। তো সেখান থেকে আমরা দেখতে পাই tan phi equals to RC plus gamma NE divided by 1 minus RC sin gamma NE. Very simple as that. তো আমার অ্যানোটেশনটা ওপেন করি। ওকে, সো এরপরে যেটা আসে দেখো, এখানে বলতেছে যে একটা ভলিউম কনসিস্টেন্সি কন্ডিশনের ব্যাপারে। এক্সপেরিমেন্টাল কাজ যখন হয় তখন মূলত হচ্ছে আমাদের যে ওয়ার্কিং নর্মাল রেট কিংবা আমাদের যে আনডিফর্ম চিপ থিকনেস এগুলো জানা থাকে, তখন চিপ থিকনেসটা ইজিলি মেজার করা যায়। ঠিক আছে, কোনো একটা ইকুইপমেন্ট ইউজ করে তুমি মেজার করতে পারছো। সো ধরো তুমি জানো যে নর্মাল রেক্ট্যাঙ্গেল কত, তুমি জানো যে আনডিফর্ম চিপ থিকনেস কত। সো মাথায় রাখতে হয় যেখানে যে এই যে ভলিউম অফ দ্য আনকাট চিপ এবং ভলিউম অফ দ্য কাট চিপ এই দুইটা হচ্ছে সমান। এই সমানের উপর ভিত্তি করে তুমি যে চিপ থিকনেসটা সেটা ইকুয়ালস টু পাচ্ছ এমসি ডিভাইডেড বাই এলসি ইন্টু এডাব্লিউ ইন্টু হচ্ছে রো। ঠিক আছে, এটা কিভাবে আসছে? মূলত এটা কি আমার মাস, এটা হচ্ছে আমার ডেনসিটি, এই তিনটা জিনিস গুণ করলে আসতে হচ্ছে ভলিউম। ঠিক আছে, সেখান থেকে তোমার এই এলসি হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য চিপ স্পেসিমেন, এডাব্লিউ হচ্ছে উইথ অফ দ্য চিপ, রো আমার ডেনসিটি, এম তো হচ্ছে মাস। সেখান থেকে ভলিউম কনসিস্টেন্সির ব্যাপারটা আসে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, আমাদের এখন লাগবে শেয়ার ফোর্সের অ্যামাউন্ট। ঠিক আছে, সো কিভাবে বের করতে পারি একটু খেয়াল করে দেখো। আমাদের এইখানে এফসি ছিল পুরাটা, তারপর এটা ছিল আমাদের মূলত এফটি, এন্ড দেন হচ্ছে এই দিস ইজ আওয়ার এফআর। এফটি হচ্ছে যে দিস ওয়ান, হ্যাঁ, এফটি এন্ড এফআর। আচ্ছা, সো এফএস এর যে আমার প্রজেকশনটা সেটা পড়তেছে এই পোর্শনটুকুর উপর, এর বেশি কিন্তু না। একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে আমরা এখানে কলমটা নিই, আমরা যেমন এই জায়গাতে শেয়ার অ্যাঙ্গেল পাইছি হচ্ছে ফাই। সিমিলারলি আমি এখানেও শেয়ার অ্যাঙ্গেল বা এখানেও যে অ্যাঙ্গেলটা সেটা আসলে পাবো হচ্ছে ফাই। কিভাবে? এই দুইটা হচ্ছে বিপরীত কোণ, যার কারণে এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেন অবভিয়াসলি এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল হচ্ছে আমার সমান হবে। ওকে, সো দিস ইজ আ ফাই। তাহলে আমি যদি শুধুমাত্র এই পোর্শনটুকুকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে এই যে এই ব্রাউন কালার দেওয়া যে জায়গাটা, এই জায়গাটার ভ্যালু হবে এফটি ট্যান ফাই। এফটি আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, তাহলে ভূমি আসলে কত হবে? এফটি ইন্টু ট্যান ফাই। তাহলে তুমি এতটুকু অংশ তুমি জেনে গেছো, পুরাটা হচ্ছে তোমার এফসি। তাহলে পুরা এফসি থেকে যদি এফটি ট্যান ফাইটা বিয়োগ করো, ইউ উইল গেট দ্য প্রজেকশন। এই যে দেখাই, দেখো এখানে এফসি, সরি এফএস, এফএস উইল বি the cos phi and this is the basically projection যেটার উপর আমরা পাচ্ছি। সো এফসি এই পুরাটা থেকে, এফসি থেকে আমি যদি এফটি ট্যান ফাই বাদ দিই, তাহলে এই পোর্শন বেসিক্যালি আমি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কথা বলতেছি। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের এফসি মাইনাস এফটি ট্যান ফাই এন্ড দিস ইজ আওয়ার অ্যাঙ্গেল। তাহলে এটা প্রজেকশন হবে হচ্ছে এফসি মাইনাস এফটি ট্যান ফাই ইনটু cos phi। এই গেল হচ্ছে আমাদের শিয়ার ফোর্স। ওকে, তো তুমি এটা এখন গুণ করে দিলে তোমার ইকুয়েশন আসতেছে দিস ওয়ান। আচ্ছা, এখন আমরা যদি এরিয়ার কথা চিন্তা করি, যে আমি ফোর্স পাইলাম, আমি যদি শিয়ার স্ট্রেস বের করতে চাই আমার এরিয়াটা লাগবে। হ্যাঁ, শিয়ার স্ট্রেস, শিয়ার এরিয়া যেটা, শিয়ার এরিয়া যেটা সেটা দেখো, এই যে আমার লেন্থ ছিল এলএস এবং এখানে যে উইথ ছিল এডাব্লিউ, যে ওয়ার্ক পিসের যে উইথ ছিল এডাব্লিউ, এবং আমার যে শিয়ার প্লেনের প্লেন যেটার লেন্থ ছিল এল, এই দুটা গুণ করলে আমি পাচ্ছি হচ্ছে শিয়ার এরিয়া এএস। এখানে যে শিয়ার এরিয়াটা জেনারেট হয়েছে দ্যাট ইজ এএস। সো আবার খেয়াল করে দেখো, এই এস টাকে আমরা অনেকভাবে লিখতে পারি। কিভাবে কি কি লিখতে পারি দেখি। আচ্ছা, কিভাবে দিকে লিখতে পারি একটু দেখি। এলএস ইন্টু হচ্ছে আমার এখানে এডাব্লিউ আছে, এলএস এর যে ভ্যালুটা সেটা আমরা জানি এসি বাই সাইন ফাই। ধরো এই জিনিসটা আপাতত নাই, তাহলে এস ইকুয়ালস টু আসতেছে হচ্ছে এসি ইন্টু এডাব্লিউ ডিভাইডেড বাই সাইন ফাই। ওকে, এই এসি ইন্টু এডাব্লিউটা আমরা অনেক আগে না, ঠিক লেকচার সেকেন্ড যে লেকচারটা ছিল সেখানে দেখছিলাম। এটা আসলে আমাদের আনডিফর্ম যে চিপ থিকনেসটা, ক্রস সেকশন অফ দা আনডিফর্ম চিপ থিকনেস, এইটার এরিয়াটাকে মিন করে, যে এসি ইন্টু এডাব্লিউ। ঠিক আছে,
সো আমি যদি একটু মুছে দেই, তাহলে আমার আলটিমেটলি এরিয়াটা কি আসতেছে? আলটিমেটলি এরিয়াটা আসে দুই ভাবে লেখা যায়, এস ইকুয়ালস টু এসি, ক্যাপিটাল এসি বাই সাইন ফাই, এটা একটা। অথবা তুমি চাইলে ছোট এসি ইন্টু হচ্ছে স্মল এডাব্লিউ, এই দুটা গুণ করে ডিভাইডেড বাই সাইন ফাই লিখতে পারো। ঠিক আছে, এই জিনিসটার মানে কিন্তু এটা এখানে বুঝাইছে। আচ্ছা, তাহলে আমার এরিয়াটা আমি পেয়ে গেলাম। এখন আমার লাগবে স্ট্রেস। তাহলে স্ট্রেস হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্সের কথাটা আমরা লিখে ফেলছি। লেখার পরে হচ্ছে এই যে এরিয়াটা লেখা হচ্ছে which is AC by sin phi। তারপর গুণ টুন করলে তোমার এখানে অনেক সময় চেঞ্জেস আসে, বাট দ্যাট ইজ বেসিক্যালি দ্য আলটিমেট ফর্মুলা। সো আমরা এখান থেকে শিয়ার স্ট্রেইনেরও হচ্ছে একটা ফর্মুলেশন পাই, এটা আর আমাদের প্রুফ করে দেখা লাগবে না। তো শিয়ার স্ট্রেইন ইকুয়ালস টু দিস ফর্ম। ওকে, আচ্ছা। তো তোমাদের এইটুকুতে যতগুলা হচ্ছে ফর্মুলা কিভাবে আসছে দেখাইছি, এগুলা কোনোটাই হচ্ছে প্রুফ করা লাগবে না, বাট অবশ্যই কনসেপ্টটা বোঝা লাগবে। কারণ ছোটখাটো জিনিস, যেমন ধরো আমি কোন একটা জায়গায় এলএস এবং ক্যাপিটাল এ এস দিয়ে দিচ্ছি, তাহলে আমি জানতে চাচ্ছি উইথ কিভাবে বের করতে হয়। তো এই পোর্শন গুলো হচ্ছে তুমি যদি না বুঝো বা না জানো, ইন দ্যাট কেস তখন হচ্ছে আনসার করতে পারবা না। দ্যাটস দ্য থিং। একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমি যদি মানে তোমাদের ধর এরকম একটা কোয়েশ্চেন দেই যে এলএস আছে, এএস আছে, এডাব্লিউ বের করতে, so এই জিনিসটা যদি না জানা থাকে বের করতে পারবে না। আবার ধর আমি তোমাদেরকে 5 বলে দিলাম, এসি এডাব্লিউ বলে দিলাম, এখন এস জানতে চাচ্ছি, তো এই ফর্মুলেশনটা আবার জানা না থাকলে তুমি হচ্ছে বের করতে পারবা না। সো কাইন্ডলি এই ফর্মুলা কোথায় কি আছে, কার সাথে কি রিলেটেড, এগুলো কিন্তু জানা লাগবে। তো এখানে একটা ছোট্ট একটা ম্যাথের কথা দেওয়া, খেয়াল করে দেখো। In a machining operation that approximates orthogonal cutting, আমাদের অর্থোগোনাল কাটিং এ আমরা আসলে এখন ইউজ করতেছি, আমরা কিন্তু কোনো ইনক্লাইনেশন অ্যাঙ্গেল এর ফর্মুলা দেখি না, হ্যাঁ, এবং রেডিয়াল কোনো ফোর্সও ছিল না। সো অবভিয়াসলি এটা অর্থোগোনাল কাটিং। Cutting tool has a rake angle 10, which is gamma any rake angle. The chip thickness before the cut is 0.5, which is AC. Chip thickness before the cut হচ্ছে আমার মূলত AC, এটা হচ্ছে গামা। আর আফটার দ্য কাট হচ্ছে A নট। Calculate the shear plane angle and the shear strain. Shear plane angle আমরা জানি যে কিভাবে বের করতে হয়। আরসি মূলত হচ্ছে এসি বাই এ নট। সো এখানে সমস্ত ভ্যালু বসানোর পরে tan phi বের হয়ে যায়, আর স্ট্রেইনের ফর্মুলা এখানে দেওয়া আছে, আগে এখান থেকে ইজিলি বের করতে পারবা। আচ্ছা, সো অর্থোগোনাল, এখন আমরা যে জিনিসটা মডেলটা পড়বো দ্যাট ইজ মার্চেন্ট সার্কেল। মার্চেন্ট সার্কেলে বেশ কিছু ডিরাইভেশন আছে, দুইটা ডিরাইভেশন আছে মূলত। দুটা হচ্ছে আমি ক্লাসে দেখাবো, আজকে হচ্ছে আমি জাস্ট বেসিক ধারণাটা দিয়ে সেটা শেষ করব। সেটা হচ্ছে যে দেখো, মার্চেন্ট সার্কেল যেটা বা অর্থোগোনাল কাটিং মডেল যেটা, সেক্ষেত্রে এটা একটা সিম্পল 2D মেকানিস্টিক মডেল। 2D বলার রিজন হচ্ছে এটা এখানে অর্থোগোনাল কাটিং মডেল। আচ্ছা, এখন এখানে বেশ কিছু অ্যাঙ্গেলের কাজ আছে। দেখো, সবগুলো অ্যাঙ্গেলের মধ্যে ম্যাক্সিমাম গুলোই তোমার চেনা জানা বা ফোর্স গুলোও চেনা জানা, একটু খালি ডিফারেন্স আছে। দেখো, শেয়ার অ্যাঙ্গেল আমরা জানি, শেয়ার অ্যাঙ্গেল আছে। রেক অ্যাঙ্গেল, এই রেক অ্যাঙ্গেলটাকে এখানে যদি আলফা দিয়ে প্রকাশ করতেছে, তুমি গামা দিয়ে লিখলেও কোনো অসুবিধা নাই। সো এই শেয়ার এবং রেক অ্যাঙ্গেলের সাথে করেসপন্ডিং থাকে আমাদের কাটিং ফোর্স, সামনে দিয়ে যাবে, থ্রাস্ট ফোর্স পারপেন্ডিকুলার এদিক দিয়ে আসবে, শেয়ার ফোর্স শেয়ার প্লেন বরাবর। শেয়ার ফোর্সের সাথে একটা নর্মাল টু দ্য শেয়ার ফোর্স কাজ করে। ঠিক আছে, এটা একটু নতুন। আর এখানে একটা জিনিস দেখো, বিটা বা ফ্রিকশনাল অ্যাঙ্গেল একটা আছে, বা ফ্রিকশন অ্যাঙ্গেল যেটা, এইটা হচ্ছে এখানে নতুন। এবং এই ফ্রিকশন অ্যাঙ্গেলের সাথে তোমার থাকবে ফ্রিকশন ফোর্স এবং নর্মাল টু দ্য ফ্রিকশন ফোর্স। তো মূলত এখানে 3 জোড়া হচ্ছে আমাদের ফোর্স আছে: কাটিং ফোর্স, থ্রাস্ট ফোর্স, shear force normal to the shear force, friction force and normal to the friction force. আচ্ছা,
সো এই যে এখানে এই কথাগুলো বলাও আছে যে আমাদের কাটিং ফোর্স যেটা সেটা আমাদের কাটিং ডিরেকশন সেদিকে কাজ করছে, আমাদের থ্রাস্ট ফোর্স যেটা সেটা হচ্ছে ওই কাটিং যেদিকে কাটিং ফোর্সটা কাজ করে সেটা নর্মাল বরাবর কাজ করছে, এবং এদের রেজাল্টেন্ট একটা আমি ফোর্স পাচ্ছি উইচ ইজ আর। আর আমাদের টুল ফেসে যদি আমি রেজাল্টেন্টটাকে আরো আরেকভাবে যদি রিজলভ করি সেটা হচ্ছে ফ্রিকশন, যেটা কিনা টুল চিপের ইন্টারফেসে পাওয়া যায় ফ্রিকশন ফোর্স, এবং ফ্রিকশন ফোর্সের সাথে নর্মাল আরেকটা ফোর্স পাওয়া যায়। ঠিক আছে, দেখো। সো এই যে এফএস এটাকে আমি মানে বেসিক্যালি এখানে তোমার যে রেজাল্টেন্ট ফোর্সটা আছে সেটাকে তিন ভাবে রিজলভ করছে। একটা হচ্ছে আমাদের কাটিং ফোর্স এবং থ্রাস্ট ফোর্স, একটা হচ্ছে এই যে দেখো শিয়ার ফোর্স যেটা কিনা রেজিস্ট্যান্ট টু শিয়ার, আর নর্মাল টু দ্য শিয়ার ফোর্স যেটা কিনা ব্যাকআপ করবে চিপের জন্য, ব্যাকআপ ব্যাকিং আপ ফোর্স অন দ্য চিপ which is provided by the workpiece, ব্যাকআপ ফোর্স আর কি। আচ্ছা, দেন হচ্ছে রেজাল্টেন্টটাকে আরেকভাবে আমি যদি ভাঙি, একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যেটা কিনা চিপ এবং টুলের ইন্টারফেসে পাওয়া যায়। ঠিক আছে, এবং যেহেতু তোমার চিপটা হচ্ছে উপরের দিকে মুভ করে, ফ্রিকশন ফোর্সটা কিন্তু নিচের দিকে হবে, হ্যাঁ, ডাউনওয়ার্ড আর কি। আর এন যেটা সেটা হচ্ছে নর্মাল টু দ্য ফ্রিকশন ফোর্স। সো খেয়াল করে দেখো এই তিন জোড়া ফোর্স বেসিক্যালি একটা রেজাল্টেন্টকে তুমি তিন ভাগে ভাগ করতেছো বা তিন ভাবে রিজলভ করতেছো। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য মার্চেন্ট সার্কেল। মার্চেন্ট সার্কেলে যেটা করে, এই যে এখানে ফোর্স গুলা এইভাবে ধরো একটু আনঅর্গানাইজ ওয়েতে আছে, এটাকে একটা সার্কেলের মধ্যে নিয়ে আসে, এবং সার্কেলটা খুবই সহজ, কঠিন কিছুই না। সো দিস ইজ বেসিক্যালি দ্য রেক্ট্যাঙ্গেল। তো খেয়াল করে দেখো আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা ফিক্স থাকে, হ্যাঁ, এই যে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। ওকে, এটা ফিক্স আছে। এই বরাবর প্রথমে একে একে আমাদের এটা হচ্ছে কাটিং ফোর্স, এটা হচ্ছে আমাদের থ্রাস্ট ফোর্স গেল। এবং একটা জিনিস দেখো, রেজাল্টেন্ট যে ফোর্সটা সেই ফোর্সটা হচ্ছে আমাদের ডায়ামিটার বরাবর। ওকে, ডায়ামিটার বরাবর, তাহলে এটা কিন্তু ফিক্সড। ওকে, এখান থেকে যে নর্মাল সেটা আসলে এতটুকু পর্যন্ত আসবে, এবং কাটিং ফোর্সটা এতটুকু থাকবে। সো এটা গেল একরকম। আরেক রকম ভাবে যদি আমি জিনিসটাকে ভাঙি, দেখো আমার ফ্রিকশন কাজ করতেছে চিপ এ বরাবর, তাহলে ফ্রিকশন হচ্ছে কি উল্টা দিকে কাজ করবে, এবং ফ্রিকশনের সাথে নর্মাল আরেকটা কাজ করবে। সো এখানে যেমন আম, এখানে হচ্ছে রেজাল্টেন্ট যে এই পোর্শনটা, এটার সাথে নর্মাল যে নর্মাল টু দ্য ফ্রিকশন ফোর্স সেটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল বা ফ্রিকশন অ্যাঙ্গেল জেনারেট করে। আচ্ছা, আরেকটা লাস্টলি যেটা আসে সেটা হচ্ছে শিয়ার দিয়ে। সো দিস ইজ দ্য শিয়ার ফোর্স এন্ড দিস ইজ দ্য নর্মাল টু দ্য শিয়ার। এই অ্যাঙ্গেলটাকে আমি বলতেছি ফাই। ওকে, দিস ইজ বেটা এন্ড দিস ইজ, এখানে আমার যে অ্যাঙ্গেলটা আসতেছে দ্যাট ইজ হচ্ছে আলফা। সো এখান থেকে দিস ইজ ফাই, বা এই জায়গাতে তুমি যদি এটা পিছনে যদি নিয়ে আসো তাহলে দেখা যায় যে এটা হয় তোমার, এটা যেহেতু 90 ডিগ্রি, দিস ইজ 90 মাইনাস বেটা অ্যান্ড দিস ইজ আলফা। টোটালটা আবার যোগ করলে হবে 90, তখন হচ্ছে আমরা এই জায়গাতে অ্যাঙ্গেলটা পাই বেটা মাইনাস আলফা। সো अगेन আমি বলি এই ফাইটা আগে থেকে আমরা জানি, এই বিটাটাও আগে থেকেই বলা থাকবে যে ফ্রিকশন এবং নরমাল এখানে ফোর্স আছে। এই নরমাল টু দা ফ্রিকশন ফোর্স রেজাল্টেন্টের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে দ্যাট ইজ ফ্রিকশন অ্যাঙ্গেল। এখানে আমাদের আলফা কাজ করে, আলফা উইচ ইজ দ্য রেক্ট্যাঙ্গেল। আর এখানে হচ্ছে আমাদের শিয়ার অ্যাঙ্গেল। এই পুরো পোর্শনটা আবার হচ্ছে কত, 90 ডিগ্রি। সো দিস ইজ বেসিক্যালি 90 মাইনাস বিটা। সো এটা জিনিসটা হচ্ছে এরকম 90 মাইনাস বিটা প্লাস আলফা। এই টোটালটা থেকে আমি যদি 90 বিয়োগ করি তাহলে 90 চলে যায়, বিটা মাইনাস আলফা থাকে। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল which is বিটা মাইনাস আলফা, and that is how you basically draw a merchant circle. ঠিক আছে, তোমাদের মার্চেন্ট সার্কেল ড্র করতে হবে না, বাট মার্চেন্ট সার্কেলের একটা প্রুফ আছে সেটা আমরা দেখব। আচ্ছা, সো এই যে আমাদের মার্চেন্ট সার্কেলটা, আগেইন এফ এস এফ এন এটা হচ্ছে শিয়ার অ্যাঙ্গেল, এফ সি এফ টি এটা, এবং আর হচ্ছে ফ্রিকশন এন্ড নরমাল। সো দিস ইজ দ্য বিটা, দিস ইজ দ্য আলফা শিয়ার অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল বিকামস বিটা মাইনাস আলফা। তো আমরা হচ্ছে প্রুফটা ক্লাসে দেখব, এবং আমরা জাস্ট এখানে বলে যাই যে এফ এস এবং এফ এন থেকে প্রুফ করার পরে এইভাবে ফর্মুলেশন গুলো আসে। ঠিক আছে, আমাদের শিয়ার ফোর্স এবং নরমাল টু দা শিয়ারকে আমরা কাটিং এবং থ্রাস্ট ফোর্স এর মাধ্যমে, এবং শিয়ার অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে এর মাধ্যমে প্রকাশ করতে পারি। ফ্রিকশন এবং নরমাল টু দা ফ্রিকশন ফোর্সকে কাটিং এবং হচ্ছে আমাদের থ্রাস্ট ফোর্স এর মাধ্যমে এবং রেট অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে পারি। মিউ হচ্ছে মূলত হচ্ছে ওই আমাদের ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা ফ্রিকশনাল কনস্ট্যান্ট যেটা আর কি। সো দ্যাট ইজ এফ বাই এন। আমরা আচ্ছা এভাবে লিখতে পারি, এটাকে যদি কজ আলফা দিয়ে ভাগ করি তখন জিনিসটা কিছুটা এরকম আসে।
এই পুরাটাই হচ্ছে আসলে প্রুফ করে আনতে হয় ছবি থেকে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, একটা ম্যাথ আছে, দেখো একটা মেশিনিং অপারেশন আছে, কাটিং ফোর্স এবং থ্রাস্ট ফোর্স এগুলো মেজার করা হচ্ছে ডিউরিং অ্যান অর্থোগোনাল কাটিং অপারেশন। তো এখানে আমার কাটিং ফোর্সের ভ্যালু, থ্রাস্ট ফোর্সের ভ্যালু বলে দিচ্ছে, উইথ বলে দিচ্ছে। এই ডাটার উপর ভিত্তি করে আমাকে শিয়ার স্ট্রেংথ বা টাও যেটা সেটা বের করতে হবে। সো রেক অ্যাঙ্গেলও জানি, শিয়ার প্লেন অ্যাঙ্গেল জানি, এসি জানি। সো আমি জানি টাও ইকুয়ালস টু এফএস বাই এস, তাহলে আমাকে এই দুটো জিনিস বের করে নিতে হবে। এস হচ্ছে দিস আর এফএস হচ্ছে দিস। এফএস হচ্ছে এফসি কস ফাই এন্ড এফটি মাইনাস এফটি সাইন ফাই। এফসি এবং এফটি দেওয়া, আমাদের যে শিয়ার অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের দেওয়া শিয়ার প্লেন অ্যাঙ্গেল 25.4, তাহলে ইজিলি ফোর্সটা বের হয়ে যায়। এরিয়া যদি বের করতে চাই আমাদের হচ্ছে এসি যেটা, চিপ থিকনেস বিফোর দ্য কাট দেওয়া আছে, উইথ যেটা সেটাও কিন্তু দেওয়া আছে, উইথ দেওয়া আছে, সাইন ফাই জানি। তাহলে এই দুটো বের করার পর আমরা ডিভাইড করলে টাওয়ার ভ্যালুটা চলে আসে। মাথায় রাখতে হবে আমাদের ইউনিট যেন ঠিক থাকে সবগুলোর ক্ষেত্রে। এখানেও আরেকটা ছোট ম্যাথ দেওয়া, এটাও সেমই আর কি, খুব একটা কঠিন কিছু না। তাহলে যদি পাউন্ড এফে দেওয়া, স্টিল খুব একটা কঠিন কিছু না, সবই দেওয়া আছে, জাস্ট বের করতে বলছে। ফাই বের করো, ফ্রিকশনাল ফোর্স, নর্মাল টু দ্য ফ্রিকশনাল ফোর্স, শিয়ার ফোর্স জাস্ট বের করতে হয়। আচ্ছা, দেন কামস থিওরি অফ আর্নেস্ট এন্ড মার্চেন্ট। সো একটা থিওরি আছে, যে থিওরিটা বলতেছে যে আমরা এই যে কাজ করতেছি, হ্যাঁ, টুলটা হচ্ছে ওয়ার্ক পিসে ফোর্স দিচ্ছে, কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটা আলটিমেটলি প্লাস্টিক্যালি ডিফর্ম করে ম্যাটেরিয়ালকে, দেন একটা সার্টেন পয়েন্ট থেকে ভাঙে, মানে ইটস আ লট অফ ওয়ার্ক, প্রচুর পরিমাণে এনার্জি লাগে। সো অ্যাজ অপটিমাইজেশন শুড বি আওয়ার ওয়ান অফ দ্য অবজেক্টিভ, সো অবভিয়াসলি আমরা চাই যেন আমাদের যে ওয়ার্ক ডান যেটা সেটা যেন আমরা মিনিমাম করি। এই মিনিমাম এনার্জি প্রিন্সিপালটা মেনটেন করে আমরা ফাইয়ের একটা ভ্যালু আসলে বের করতে চাই, যে ফায়ার ভ্যালু কত হলে আমাদের এনার্জির পরিমাণটা একদম মিনিমাম হবে। সো এখানেও আমরা একটা ডেরিভেশন দেখবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ফায়ার ভ্যালুটাকে আমরা হচ্ছে ডিরাইভ করব, যে কিভাবে আমরা টাও এস থেকে শুরু করে অ্যাজ এন শিয়ার ফোর্সের ফর্মুলা, তারপর হচ্ছে কাটিং ফোর্সের ফর্মুলা ইউজ করে, ডিফারেন্সিয়েশন ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে ফায়ার একটা ভ্যালু পাবো, যেটা কিনা মূলত দেখা যায় যে 5 = 45 প্লাস আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, which basically give us the minimum energy। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই ডেরিভেশনটা ভেরি ইম্পর্টেন্ট। সো এই ফর্মুলেশনটা ছাড়াও আরেকটা হচ্ছে আমাদের থিওরি আছে। দেখো এখানে বলতেছে যে যখন আমরা এখানে কাজ করি, এই ফর্মুলেশনটা ডিরাইভের সময় যখন কাজ করি, তখন এই যে টি নট, ডাব্লিউ, তারপর আদার্স যে প্যারামিটার্স গুলো আছে সেগুলোকে সমস্ত কিছুকে আমরা ফাইয়ের ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ধরে নিই, অ্যাজ এরা কোনোভাবেই ফাইয়ের সাথে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, সো এই কনসিডারেশন গুলা মেনে কিন্তু এখানে ডিরাইভেশনটা করা। এখন নতুন যে থিওরিটা সেটার মধ্যে বলছে যে না, একটা রিলেশনশিপ থাকবে। রিলেশনশিপটা কিরকম, টাও এস ইট উইল বি ইকুয়ালস টু টাও এস নট প্লাস কে ইনটু সিগমা এস। সিগমার সাথে সেটা একটা কে দিয়ে, একটা কনস্ট্যান্ট দিয়ে একটা লিনিয়ার সম্পর্ক কিন্তু এখানে ক্রিয়েট করছে। সো দ্যাট বেসিক্যালি ইন্ডিকেটস দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল, যেটা increases linearly with increasing normal stress, okay, on the shear plane। সো এরপরে আমরা আবার হচ্ছে এই নর্মাল টু দ্য শেয়ার ফোর্স হিসেবে আমরা এখানে আবার কিছু ফর্মুলেশন পাই। এই ডিরাইভেশনটা তোমাদের হচ্ছে লাগবে না, এখান থেকে আমাদের যে জিনিসটা মেইন লাগবে সেটা হচ্ছে যে আফটার ডেরিভেশন আমাদের এবার ফাইয়ের ভ্যালুটা দেখো, মডিফাইড যে রিলেশনশিপটা সেটা হচ্ছে দিস ওয়ান, 2 phi প্লাস বিটা মাইনাস গামা এনি which is the working rectangle equals to c। c হচ্ছে আর্ক কট ইনভার্স কে, আর্ক cot মানে বেসিক্যালি cot ইনভার্স কে, c equals to cot ইনভার্স কে। সো আমি তোমাদেরকে ধরো যে কোয়েশ্চেন গুলা ধরো এখান থেকে আসে, যেহেতু এটা ডেরিভেশনটা লাগবে না, তোমাদের যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো বললাম যে প্রথম যে আমাদের থিওরি ছিল 5 = 45 ডিগ্রি দিয়ে, আর এখন যে মডিফাইড রিলেশনশিপ, দুইটার জন্য ফায়ার ভ্যালু বের করে আমাকে চেক করে বলো যে ইয়েস দিস ইজ মডিফাইড রিলেশনশিপটা আদৌ আমাকে ভ্যালিড বা ভালো সলিউশন বা ভালো ইমপ্রুভমেন্ট দিচ্ছে কিনা। সো ফায়ার ভ্যালু বের করে সেখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এনার্জি বের করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আমাদের যে থিওরিটা সেটা হচ্ছে লি এন্ড শাফারের থিওরি। ইটস বেসিক্যালি ওয়াজ রেজাল্ট অফ অ্যান অ্যাটেম্প্ট টু অ্যাপ্লাই দ্য প্লাস্টিসিটি থিওরি, অর্থোগোনাল মেটাল কাটিং এর প্লাস্টিসিটির যে ব্যাপারটা। সো আমরা যখন প্লাস্টিসিটি কোন একটা প্রবলেম যখন ডিল করি ইউজিং দ্য প্লাস্টিক থিওরি, অবভিয়াসলি নেসেসারি টু মেক সাম সার্টেন অ্যাজাম্পশন, হ্যাঁ।
সো এখান থেকেও কিন্তু এবং লি এবং শেফার একটা করে কিন্তু ইকুয়েশন ফর্ম করছে, এটাও কিন্তু আগেরটার মতন না, ডিফারেন্ট। ঠিক আছে, প্লাস্টিসিটি থিওরি ওরা মেনটেন করছে, জিনিসটা প্লাস্টিক হবে, নট রিজিড। রিজিডের সময় কিন্তু স্ট্রেস স্ট্রেন কার্ভটা কিছুটা এরকম হয়ে যায়। সো ওরা বলতেছে আমাদের যে প্লাস্টিসিটি থিওরি যেটা, সেখানে ম্যাটেরিয়ালটা রিজিড প্লাস্টিক, দ্যাট মিনস আমাদের যে ইলাস্টিক স্ট্রেনটা সেটা ডিফরমেশনের সময় একেবারেই নেগলিজিবল, এবং যখন ইয়েল পয়েন্ট একবারে ক্রস করবে তখন ডিফরমেশন যখন মানে প্লেস করবে, ডিফরমেশন যখন আসলে হবে সেটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট স্ট্রেসে হবে। এটা এখানে বোঝাচ্ছে যে আমাদের যে ফিগার যেটা হচ্ছে রিজিড প্লাস্টিক ম্যাটেরিয়ালের জন্য, যে যখন হচ্ছে ইলাস্টিক স্ট্রেন ছিল খুবই নেগলিজিবল ছিল, বাট যখন স্ট্রেন স্টার্ট করছে একটা কনস্ট্যান্ট স্ট্রেসের স্ট্রেনটা হচ্ছে। আমাদের যে ম্যাটেরিয়ালটা সেটা আসলে ইন্ডিপেন্ডেন্ট হবে ডিফরমেশনের রেটের উপর, ঠিক আছে, ডিফরমেশন রেট যেরকমই হোক এটা ম্যাটেরিয়ালের উপর ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, আমাদের টেম্পারেচার যেটা, দ্য এফেক্টস অফ টেম্পারেচার, সেটা আসলে ইনক্রিজ করবে ডিউরিং ডিফরমেশন। এইরকম কোন রকম ঘটনা আসলে ঘটবে না, বা যতটুকুই যদি টেম্পারেচার ইনক্রিজ করে না কেন সেটা খুবই খুবই নেগলিজিবল হবে। ঠিক আছে, সো এটা এরকম হতে হবে যে টেম্পারেচারের আসলে কোনো ইনক্রিজ কাইন্ড অফ। ইনার্শিয়াল ইফেক্ট যেটা আছে, ইনার্শিয়া এফেক্টস রেজাল্টিং ফ্রম এক্সেলারেশন অফ দ্য ম্যাটেরিয়াল ডিউরিং ডিফরমেশন, সেটাও কিন্তু আসলে নেগলেক্টেড হবে। ঠিক আছে, সো তোমাদের এই থিওরি থেকেও কিন্তু একটা ফর্মুলা আসে, সেটা আমরা ডেরিভেশন আসলে দেখা লাগে না, ডেরিভেশন আমরা খালি প্রথম থিওরিটাই দেখবো, বাট এখান থেকে আমরা মূলত কি তিনটা থিওরি তিনটা ডিফারেন্ট ফাই ভ্যালু পাচ্ছি। সো কোয়েশ্চেন আসলে ধরো যদি একটা ডিরাইভ করতে বলি, বাকিগুলা দিয়ে বের করতে বলতেই পারি যে আসলে কোনটার জন্য ফাই ভ্যালু বেটার আসতেছে এবং সেটা কেন বেটার আসতেছে। আর এই লি এবং শেফারের থিওরি থেকে যেটা তোমরা আরেকটা জিনিস করবা সেটা হচ্ছে যে আমাদের লি এবং শেফারের থিওরি যদি মেনটেন করতে হয় তাহলে কোন ধরনের অ্যাজাম্পশন হচ্ছে আমাদের জানা থাকা উচিত, বা কোন ধরনের অ্যাজাম্পশন হচ্ছে মেনটেন করতে হবে, এবং তখন আমাদের স্ট্রেস স্ট্রেনের কার্ভটা কিরকম আসবে। ঠিক আছে, আচ্ছা বলো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? ম্যাম মার্চিন না। সার্কেলের ডিরাইভেশনটা কি উইথ ফিগার লাগবে? হ্যাঁ, মার্চিন সার্কেলের ডেরিভেশনটা ফিগার করা লাগবে, বাট ফিগারটা আমি দেখাই দিব কিভাবে আসবে। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। তারপরে আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে আচ্ছা আমি একটু রোল কল করি, সবাই কাইন্ডলি হচ্ছে দ্রুত রেসপন্ড করবা। ঠিক আছে, রোল কল করছি, কাইন্ডলি একটু দ্রুত রেসপন্ড করবা। আর কারোর যদি মাইকের সমস্যা হয়, এরকম সমস্যা থাকে, জাস্ট চ্যাটে লিখবা, ইন্টারাপ্ট করো না। 11, Yes, ma'am. 21, 25, Yes, ma'am. 29, 32, 36, Yes, ma'am. 47, 32. 32 আচ্ছা আচ্ছা, 47, Yes, ma'am. 52, 55, Yes, ma'am. 57, Yes, ma'am. 76, 95, Present, ma'am. Ma'am, 76. 90, 76 আচ্ছা, 99, ম্যাম 052 মাইক কাজ করতেছিল না। মাইক কাজ না করলে বললাম চ্যাটে লিখতে। ঠিক আছে, ইন্টারাপ্ট না করতে বলছি। 99, 110, Yes, ma'am. 16, 19, Yes, ma'am. 20, 22, Yes, ma'am. 25, প্রেজেন্ট ম্যাম। 28, 30 চ্যাটে দিয়েছে তুমি। আচ্ছা, 32, Present, ma'am. 33, Present, miss. 34, 37, Yes, ma'am. 38, 9, Yes, ma'am. 39. 41, Yes, ma'am. 46,
47, 48, Yes, ma'am. 50, 52, 53, Yes, ma'am. 54, 55, Yes, ma'am. 57, Present, Miss. 58, 59, Yes, ma'am. 60, Yes, ma'am. 61, Yes, ma'am. 63,